করেছি। নাম্বার 1 ইজ মনিটাইজেশন। টাকার জন্য আমরা নিজের প্রাইভেসিকে বিক্রি করে দিয়েছি, নিজের পরিবারের প্রাইভেসিকে বিক্রি করে দিয়েছি। এখন যখন বেচার আর কিছু ঘরের মধ্যে নাই, তখন মানুষকে বিক্রি করি। ভাই, আপনারা আমাকে বলেন, আমি কি ঠিক বললাম? আজকে যখন ডক্টর মিতু এখান দিয়ে ঢুকছিলেন, আপনারা ভিডিও করছিলেন, ওইটাতে কোনো নিউজ নাই ভাই। আমি যখন হেঁটে বের হই, আমি যখন হেঁটে ঢুকি, ওখানে কোনো নিউজ নাই। এবং ওখানে যখন একটা হেট স্পিচ আসে, আমি সেদিন খুব মজার একটা কমেন্ট দেখলাম, একজন লিখছে, এটাকে দেখলে আমার ডোরেমনের মতো লাগে। হাসি আসে, আমার কিন্তু তখন হাসি আসেনি। এবং এই কথাগুলো আবার আপনাদের ভাল লাগে, কারণ যত এই ধরনের কথা আসবে আপনার ভিউ বাড়বে। এই জন্য আপনাদের মধ্যে যখন আমি আমার কোনো বোনকে দেখতে পাই, আমি তখন নিশ্চিন্ত হই। আমি এখানে আজকে মনে হয় 3 জন মেয়েকে দেখলাম, আমার ভাল লাগে যে অন্তত আমাদের কথা তো আপনাদের বিশ্বাস হবে না বা গায়ে লাগবে না, অন্তত আপারা আপনাদেরকে হয়তো কিছু বলতে পারবেন। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, আমি আপনাকে বলছি না, আপনাদেরকে বলছি। টাকার জন্য এই জায়গায় চলে যাবেন না প্লিজ। এমনকি কপিরাইটে যেন না পড়তে হয়, যেন আপনারা স্পিড বাড়ায় কমায় ভিডিওগুলোকে রিপ্রোডিউস করেন। আমার স্কার্ফের কালার বদলে দিচ্ছেন, আমার ভয়েস বদলে দিচ্ছেন। আমিটা কে? আমাকে আপনি কেন বিক্রি করবেন? আমি আপনাকে এই রাইট দেই নাই। আমি আল্লাহর কাছে গিয়ে হলেও আপনাকে এটার জন্য ধরবো। এটা মাথায় রেখে যেই কাজটা করছেন সেটা করবেন। দ্বিতীয় যে কারণটা সামনে এসেছে সেটা হচ্ছে অ্যানিমোসিটি। মানুষের মধ্যে একটা পাশবিকতা থাকে। আমাদের কাজ হচ্ছে এটাকে রাখঢাক করে, এটাকে বুঝিয়ে শুনিয়ে মানুষ হয়ে ওঠা, তাই না? আমরা সেটা হয়ে উঠতে পারছি না। এই জায়গাটায় যাইতে হবে, উই মাস্ট। নইলে আপনার, আল্লাহ মাফ করুক, আপনার কন্যা, আপনার স্ত্রী, আপনার মাকে একদিন রাস্তায় অপমান করা হবে, মানুষ এটা ভিউ ব্যবসার জন্য ভিডিও করবে, একটা কেউ আগাবে না। আপনারা প্রমাণ দেখেন নাই? একটা লোক, তার কাঁধে একটা বাচ্চা মৃত, তার কোলে তার স্ত্রী মৃত, সম্ভবত কাঁধে স্ত্রী মৃত, কোলে আরেকটা বাচ্চা মৃত, হাতে আরেকটা বাচ্চা জীবিত, কেউ তাকে সাহায্য করতে আগায় আসছে না। দেখেন নাই? আপনি ওই জায়গায় যাইতে চান? কোনোদিন আমি ওই জায়গায় আমার দুশ্মনকেও দেখতে চাই না। এই অ্যানিমোসিটিকে আমরাই বাড়িয়ে দিচ্ছি। নাম্বার 3 রিজন ইজ রেজ বেইট। নাম শুনেছেন তাই না? 2025-এ অক্সফোর্ড ডিকশনারি তাদের এই একটা প্রত্যেক বছর তারা এটা করে, ওয়ার্ড অফ দ্য ইয়ার করে। 2025-এ এটাকে করেছে যে আরেকজনকে একটু খেপিয়ে দিয়ে নিজের ভিউ বাড়ানো। আপনারা শুনলে অবাক হবেন, আমাদের এমন টকশোতে যান, এমন মানুষও আছেন যারা প্রোগ্রামের শেষে বলে, আপা একটু ঝগড়া করলে ভিউ বাড়ে। তখন এরা আমাদেরকে আবার ডাকবে। আল্লাহু আকবার। মানে সে আমাকে বলছে যে আপনি একটু কথা পিছলায় যায় না, আমার সাথে অনেক একটু ঝগড়া করেন। এরপরে আমি ওই চ্যানেলকে বলে আসছি, আমাকে আর এই লোকের সাথে ডাকবেন না। আমি আগে এটা ব্লক করতাম না, কিন্তু আজকাল এইভাবেও মানুষকে, শুধু ভার্চুয়ালি না, রিয়েল লাইফেও এভাবে ব্লক করতে বাধ্য হচ্ছি। কারণ আমি রাস্তার বানর নাচানোর সেই ফেরিওয়ালাটা না, যে আমি বানর নাচাবো আর মানুষ দেখে হাততালি দিবে। নো, আমি আমাকে ওখানে নিব না। এটা তো কারণ বললাম। সলিউশন কেমনে হবে এটা আমরা সবার কাছ থেকে শুনেছি। আমি একটু সাম আপ করি, আপনাদের ধৈর্য যেন শেষ না হয়ে যায়। নাম্বার 1 ইজ সমস্যাটাকে সমস্যা হিসেবে আইডেন্টিফাই করেন, সমস্যাটাকে দলীয়করণ করবেন না। আজকে যদি জাইমা রহমান আমার অপোজিশনে, আজকে যদি জাইমা রহমানকে নিয়ে একটা কার্টুন দেখলে আমার মনে হয় দিছে ভালোই হয়েছে, তাহলেই শেষ, আমি হেরে গেলাম। আজকে যদি বিএনপির কারোর আমার একটা ভিডিও দেখলে মনে হয় ভালো হয়েছে, খুব না পটপট করে, একদম উচিত মতো দিচ্ছে, তাহলে আমি হেরে যাচ্ছি। আমরা সমস্যাকে সমস্যা হিসেবে দেখতে হবে, এবং ওইটা আদার সাইড, বেড়ার এই সাইডে আমরা সবাই এই জায়গায় যতদিন না দাঁড়াতে পারবো ততদিন আমি সমাধান পাবো না। আমার যেই কর্মী আমাকে এসে বলবে যে আজকে তো দিয়েছি একটা মিম বানায় দেখেন, তা আমি এখানে গিয়ে একটা হাহা দিলাম, সে মনে করবে যে তাইলে এটা জায়েজ, অপরপক্ষকে করা এটা ঠিক, তাই না? আমি যেন তার কানের উপর 2টা দিয়ে বলতে পারি যে বন্ধ করো, ওইটাও একটা মানুষের ইজ্জত। এবং পার্সোনালি, দলীয়গতভাবে কেউ অন্তত আমাকে এই জায়গায় ব্লেম করতে পারবেন না ইনশাআল্লাহ। আমি জাইমা রহমানের সাথে যখন ঘটনাগুলো ঘটেছে আমি লিখেছি, এবং এটা আজকে থেকে না, 5 অগস্ট যখন মেয়েদের পার্সোনাল কাপড়গুলো নিয়ে রাস্তায় দেখানো হচ্ছিল, মানুষ ফুর্তি করেছিল, আমি সেটার বিরুদ্ধে কথা বলেছি।
আমি একটা রেজিমকে অপোজ করতে পারি, কিন্তু একটা মানুষের মানবিক সম্মান আমার কাছে সব সময় ইম্পর্টেন্ট। এটা আপনাকে মাথায় রাখতে হবে, এখানে একমত হইতেই হবে। এটা হচ্ছে সমাধানের প্রথম ধাপ। দ্বিতীয়টা হচ্ছে আইন আছে, এখানে আমরা অনেকগুলো কথা শুনেছি, আইনের বাস্তবায়ন লাগবে, এটাও আমরা শুনেছি। কিন্তু ভাই আমি বলবো, আমাদের মেয়েদেরকে বলবো যে চামড়াটা একটু মোটা করতে হবে। ডাব গাছে কেউ ঢিল দিয়ে ডাব পারতে পারে না, সাহসও করে না। কেন? কারণ ওটা টু হাই টু রিচ, ওইখানে যেতে হবে। এত পাত্তা দিয়েন না। কেউ কথা বললে আমি যখন কান্না করি তো সে তো খুশি যে সে আমাকে আঘাত করে, অনেক মজা লাগবে তার। এই জায়গাটায় তাকে যেতে দেবেন না। তার মানে কি রিয়াকশন দেখাবেন না? দেখাবেন, উল্টা দুইটা বলবেন, আপনি যেই দলেরই হন। তৃতীয়ত হচ্ছে যে, এবং এটাই শেষ কথা, সেটা হচ্ছে দেখেন আজকের এই গ্যাদারিংটাকে দেখেন, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন। এখানে সীমা আছে, এখানে একটু আগে সাবিকুন ছিল, দুই এক্সট্রিমের পোশাক পরা, তাই না? এটাই বাংলাদেশ। আপনার মানতে কষ্ট হইতে পারে, কিন্তু এটাই বাংলাদেশ। আপনি যদি বাংলাদেশকে একদম সবার জন্য প্রগতিশীল বানায় ফেলেন, তাও আমি থাকবো। আর বাংলাদেশকে 100% হুজুর রাষ্ট্র বানাতে চাইলেও কোরআন অনুমোদন দেয় যে এখানে সীমা আক্তারও থাকবে। হ্যাঁ, আপনার স্ত্রী কেমন হবে এটা আপনি বাছাই করেন, কিন্তু আপনি সোসাইটিতে একটা মেয়ে কিভাবে এক্সিস্ট করবে সেটা সিলেক্ট করার দায়িত্ব আল্লাহ আপনাকে দেন নাই। আমি কোরআন পড়েছি, হাদিস পড়েছি, আমি জানি। তাহলে কাজটা কি? যেটা আপনার ভাল লাগবে না, চোখ নামায় চলে যান। রাস্তায় যেতে যেতে আপনার পকেটে 10 টাকা আর দোকানের শোকেসে 25 টাকার খাবার, আপনি কখনো আক্রমণ করেন? ডু ইউ গেট মাই পয়েন্ট? কিন্তু তাহলে একটা মেয়ে যখন কাপড় এদিক ওদিক হবে, যেটা আপনার পছন্দ হবে না, আপনার কেন মনে হবে এই মেয়েটা আপনার আক্রমণযোগ্য? আমি একটা হাদিস দিয়ে শেষ করি। সেই লোক মুমিন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই লোক মুমিন না যার মুখ এবং হাত থেকে আরেকজন নিরাপদ না। আপনি যদি ইসলামের নামে এগুলা করেন তাহলে আপনার এটা মনে রাখা উচিত, আর যদি প্রগতির নামে এটা করেন তাহলে তো আপনার নিজের কথাই যথেষ্ট আপনাকে নিজে ঠেকানোর জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মাননীয় সংসদ সদস্যদেরকে এখানে তারা আনতে পেরেছে। আমাদের যে চাওয়া পাওয়াগুলো আছে এগুলো আমরা সরাসরি জাতীয় পর্যায় পর্যন্ত পৌঁছাতে পারছি, এই ব্যবস্থা করেছে ডাকসু, সেজন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। এতক্ষণ যাবৎ আমরা ভিকটিমদের বিভিন্ন বিষয় শুনেছি। আমার পাশে যে আপু বসে আছেন তার কাছ থেকেও কিছু বিষয় শুনেছি, যে এই যে অনলাইন হ্যারাসমেন্ট, এর ফলশ্রুতিতে মানুষের অবস্থা আসলে কোন পর্যায়ে যেতে পারে। মানে শুধুমাত্র সেই ব্যক্তি যে ক্ষতিগ্রস্ত হচ্ছে এমন না, পুরো পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে, নানা দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং নারীদের ইস্যুটা তো বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে একটু সেন্সিটিভ। সেই জায়গা থেকে যখন মিথ্যা একটা তথ্য প্রচারিত হয় বা তাকে নিয়ে ক্রমাগত বুলিং করা হয়, এর একটা প্রভাব তার ব্যক্তি জীবনেও পড়ে। তো সামগ্রিক পরিস্থিতিতে একদম মহামারী আকার ধারণ করেছে সাইবার বুলিং বা অনলাইন হ্যারাসমেন্টের বিষয়টা। তো আমার দুই দিক থেকেই আমি এই বিষয়টা উপস্থাপন করতে চাই, যে কিভাবে আমরা একটু ভূমিকা পালন করতে পারি এই হ্যারাসমেন্ট বন্ধের জন্য। দুইটা প্রসেস হতে পারে, একটা অনলাইন প্রসেস আর একটা অফলাইন বা বাস্তবিক প্রসেস। তো অনলাইনের ক্ষেত্রে আমার যে বিষয়টা মনে হয়েছে, এখানে আমাদের মাননীয় সংসদ সদস্য দুইজন উপস্থিত আছেন। আমি আমার অবস্থান থেকে তাদের কাছে অনুরোধ করব যে বাংলাদেশের পক্ষ থেকে ফেসবুক কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো, তাদের সেটিংসে কিছু পরিবর্তন আনা যায় কিনা। জুমা তার কথাই বলেছে, বাংলাদেশে যেখানে এআই ইউজ করে ভুয়া ফটোকার্ড বা অশ্লীল কিছু ছবি ভিডিও বানানো হয়, সেখানে এআইকে ইউজ করেই হেট কমেন্ট বা বট আইডি আমরা যেটা বলি, এগুলো খুব সহজেই ডিটেক্ট করা যায়। বা ফেসবুক কর্তৃপক্ষ যদি চায় তাহলে কিছু ইনপুট সফটওয়্যারকে দিতে পারে, যেগুলো অটোমেটিক ডিটেক্ট করা যাবে। এমন হতে পারে যে হেট কমেন্ট বা যে বিষয়গুলো খুব বেশি নোংরা, সেগুলো অটোমেটিক্যালি ডিটেক্ট হয়ে সেই আইডিকে ব্লক করে দেয়া হচ্ছে বা সেই আইডি ডিসেবল করে দেয়া হচ্ছে। এই সেটিংস
অন করা যায় কিনা, তাহলে খুব সহজেই মানে অনলাইনের মাধ্যমে এই আইডিগুলোকে ডিসেবল করে দেওয়া যাবে। যেমন 2025 সালের 14ই জুলাই ফেসবুক কর্তৃপক্ষ থেকে একটা নিউজ বের হয়েছিল যে তারা প্রায় 1 কোটি অ্যাকাউন্টকে ডিসেবল করে দিয়েছিল বিভিন্ন কারণে। তো বাংলাদেশ সরকার ফেসবুকের কাছে একটা চিঠি দিতে পারে কিনা, যেহেতু একদম আমাদের প্রধানমন্ত্রীর মেয়ে থেকে শুরু করে গ্রামের সকল নারীরাই এর ভুক্তভোগী, এবং আমরা দেখেছি যে রামিসার যে হত্যাকাণ্ডটা হলো, রামিসাকে নিয়ে কিভাবে নোংরামি করা হয়েছে, মানে কেউই আসলে রেহাই পাচ্ছে না। তো এটাকে একটু সিরিয়াসলি নেওয়া উচিত। তারপর সহজ রিপোর্টিং ও ব্লকিং ব্যবস্থা, এবং অনলাইনের ক্ষেত্রে মিডিয়ার ভূমিকাও একটু সচেতন হওয়া দরকার। অনেক ক্ষেত্রে দেখা যায় যে মিডিয়াগুলো সত্যতা যাচাই না করেই দল ঘেঁষা নিউজ করছে। এই বিষয়টা খুবই নেতিবাচক আমাদের জন্য। তারপর একটু হচ্ছে যেটা ভিউ বলে, যেগুলোর ভিউ অনেক বেশি হয় মিডিয়াগুলো সেই নিউজ করে, এমন কিছু। আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার, 2026-2027 অর্থ বছরের বাজেটের উপরে আলোচনায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিচক্ষণ অর্থমন্ত্রী এবং অর্থ প্রতিমন্ত্রী এবং এই বাজেটের সাথে সংশ্লিষ্ট অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দকে, এবং আমি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি বলেছিলেন আই হ্যাভ আ প্ল্যান। উনি বলেননি আই হ্যাভ আ ড্রিম, এবং এই প্ল্যান বাস্তবায়নের জন্য উনি নিরলস কাজ করে যাচ্ছেন। এই বৈশ্বিক অর্থনীতি মন্দা, জ্বালানি বাজারের অস্থিরতা, মধ্যপ্রাচ্যের যুদ্ধ, এই সকল অস্থিরতার মাঝে এই বাজেট প্রণয়ন ছিল একটি কঠিন কাজ। মোটা দাগে বলা যায় এই বাজেট হলো সাধারণ এবং প্রান্তিক জনগোষ্ঠীর স্বস্তির বাজেট। মাননীয় স্পিকার, বাংলাদেশের উন্নয়নের অভিযাত্রায় নারীর অংশগ্রহণ আজ আর সহায়ক শক্তি নয়, এটি একটি প্রধান চালিকা শক্তি। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জন্য 5,196 কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। এর আওতায় 200টি উপজেলা নারী উদ্যোক্তা সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ও সমবায়ের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তির কর্মসূচি গ্রহণ করা হয়েছে। একই সাথে সহজ শর্তে ঋণ এবং উদ্যোক্তাদের ঋণের ব্যবস্থা সংস্কারের উদ্যোগ প্রশংসনীয়। ব্যক্তি নয়, পরিবারের উন্নয়নই মূল একক, এই প্রতিপাদ্য সামনে রেখে ফ্যামিলি কার্ডের যে কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের প্রকৃত দরিদ্র পরিবারগুলোকে চিহ্নিত করে তাদের খাদ্য নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য এবং স্বাবলম্বীকরণের সুযোগ নিশ্চিত করা হবে। মাননীয় স্পিকার, আমাদের দেশের আনাচে কানাচে অনেক কুটির শিল্প, হস্তশিল্প আমরা দেখতে পাই, যেমন নারায়ণগঞ্জের শাড়ি, জামদানি শাড়ি, সিলেটের মণিপুরি শাড়ি, টাঙ্গাইলের তাঁত শাড়ি এবং নকশি কাঁথা এবং অন্যান্য কুটির শিল্প আমরা দেখতে পাই। কিন্তু এদের এই শিল্পগুলোকে একটা অর্গানাইজড ওয়েতে তাদের মার্কেটিং প্রমোশন করা হয় না। আমার প্রস্তাব, এই কুটির শিল্প উদ্যোক্তাদের আমরা যদি একই ছাতার নিচে একটি কুটির শিল্প বাণিজ্য মেলা আমরা যদি অর্গানাইজ করতে পারি, এই শিল্পকে আমরা বাঁচাতে পারবো। এর থেকে অর্থনৈতিক আমাদের ইকোনমি উপকৃত হবে এবং আমাদের এই কুটির শিল্প জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত লাভ করবে। এই প্রস্তাবটা আমাদের শিল্প মন্ত্রণালয়ের আন্ডারে হতে পারে এবং আমাদের পাট শিল্প, পাট আমাদের সোনালী আঁশ বলে পরিচিত ছিল এবং ফরিদপুরে আমাদের সবচেয়ে বেশি পাট উৎপাদন হয়। 2025 সালে 2 লক্ষ টন পাট উৎপাদন হয়েছে সারা বাংলাদেশে, কিন্তু আমাদের দুঃখের বিষয় এই পাট জুট হিসেবে দেশের বাইরে রপ্তানি হয়ে যায়। আমি আপনার মাধ্যমে
অর্থমন্ত্রী এবং বাণিজ্য মন্ত্রী দৃষ্টি আকর্ষণ করব, যদি এই পাটকে আমরা দেশে রেখে ফিনিশ প্রোডাক্টস বাইরে রপ্তানি করি তাহলে এখানে কর্মসংস্থান হবে এবং রেভিনিউ আর্নিং হবে। আমি আপনার কাছে এটার ব্যাপারে বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, পানি সম্পদ মন্ত্রণালয়ের জন্য 10,000 কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। আমাদের নদীগুলো, বিশেষ করে পদ্মা নদী ভাঙন একটি মহামারী রূপ ধারণ করেছে। নদী শাসন, স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় বিশেষ বরাদ্দ প্রদানের দাবি জানাচ্ছি। জাতীয় উন্নয়নের পাশাপাশি আমার নির্বাচনী এলাকা ফরিদপুর 3 সদরের জনগণের দীর্ঘদিনের কিছু প্রত্যাশা ও প্রয়োজনীয়তা বিশেষ এই বাজেটে আলোচনায় তুলে ধরতে চাই। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, এই হাসপাতাল বিখ্যাত হলো 2 লক্ষ টাকার বালিশ এবং 14 লক্ষ টাকার পর্দার কাণ্ডের জন্য। আপনাদের কাছে আমি বলতে চাই, এই আওয়ামী লীগ সরকার গতানুগতিক উন্নয়নের নামে কি ভাওতাবাজি আমাদের দেশের মানুষের করেছে। অনেক সমস্যায় হাসপাতালে আমি স্বাস্থ্যমন্ত্রী, আপনার মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং হাসপাতালের সংস্কার এবং উন্নয়নের স্বাস্থ্যের 69,409 কোটি টাকার বরাদ্দের থেকে আমাদের সদয় বরাদ্দ নিশ্চিত করতে অনুরোধ করছি। শিক্ষা খাতে সবচেয়ে বৃহৎ বরাদ্দ এবার 1,36,606 কোটি টাকা। ফরিদপুরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়নের সাথে সাথে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের বৃহত্তর ফরিদপুরবাসীর মানুষের প্রাণের দাবি। এবং আমাদের স্কুলগুলো সঠিকভাবে চালানোর জন্য আমি মনে করি টিচার্স ট্রেনিং খুবই প্রয়োজন। আরেকটি কনসেপ্ট যেটা যদিও নতুন নয়, এটি ইন্টারেস্টিং একটি কনসেপ্ট, আমি গণশিক্ষা প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনার মাধ্যমে। মাননীয় সদস্য, সময় তো শেষ, আরেক মিনিট বলবেন, যে 1 মিনিটে শেষ করেন। একটি বয়স্কদের জন্য বৈকালিক স্কুলের ব্যবস্থা যদি আমরা করতে পারি তাহলে যে আমাদের জনগোষ্ঠী শিক্ষার আলো পায়নি তারা কিছুটা তাদের নিরক্ষরতা দূর হবে এবং এর মাধ্যমে তারা বুদ্ধি করে তারা বুঝতে পারবে কোথায় ভোট দিতে হয়, কেউ তাদের বিভ্রান্ত করতে পারবে না। এই গ্রামের জনগোষ্ঠীর নিরক্ষরতা দূরীকরণের জন্য এই বৈকালিক স্কুলের আমি একটা অনুরোধ করছি। এবং পরিশেষে বলবো, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি 2026-27 অর্থ বছরের বাজেটের সফল বাস্তবায়ন একটি উৎপাদনমুখী, বিনিয়োগ বান্ধব এবং কর্মসংস্থান নির্ভর আত্মনির্ভরশীল বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই প্রত্যাশা ব্যক্ত করে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের প্রতি আমার পূর্ণ সমর্থন জ্ঞাপন করছি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, পটুয়াখালী 2। আপনার সময় 12 মিনিট। 12 মিনিটে